কখনো কি ভেবেছেন মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে হঠাৎ করেই একটি সিদ্ধান্ত, একটি সাক্ষাৎ কিংবা একটি অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে? আরেক ফাল্গুনের গল্প এখন ঠিক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে চরিত্রগুলোর অনুভূতি, স্বপ্ন আর বাস্তবতার সংঘর্ষ আরও স্পষ্ট হয়ে উঠছে। কিছু প্রশ্নের উত্তর মিলতে শুরু করবে, আবার জন্ম নেবে নতুন কিছু রহস্য যা আপনাকে গল্পের সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে রাখবে। তাহলে প্রস্তুত তো? কারণ সামনে অপেক্ষা করছে এমন কিছু মুহূর্ত যা আপনাকে ভাবাবে, আবেগপ্রবণ করবে এবং শেষ পর্যন্ত শুনতে বাধ্য করবে। চলুন শুরু করা যাক জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুনের তৃতীয় পর্ব। তারও অনেক পরে। আগে থেকে রিকশা ঠিক করা ছিল, দরগোড়ায় তার ডাক শোনা গেল। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আসাদ বলল, কাপড় পরে নিন, সময় হয়ে গেছে। সালমা অস্ফুট স্বরে কি যে বলল বোঝা গেল না। বাইরে কনকনে শীত। রিকশা এসে চুপচাপ বসল ওরা। সালমাকে মেয়েদের হোস্টেলে পৌঁছে দিয়ে আসাদ তখন ছেলেদের ব্যারাকে এসে ঢুকল। ঠিক সেই সময় হুইসেল টুইসেলের শব্দে স্লোগানের তরঙ্গ জেগে উঠল চারদিকে। অন্ধকারের বুক চিরে ধ্বনির বীজ ইথারে কাঁপুনি সৃষ্টি করল। মুসলিম হল, মুনসুর ভিলা, চামেলি হাউস, ফজলুল হক হল, বাবার কুটির, মেডিকেল হোস্টেল, ঢাকা হল যেন হুঙ্কার দিয়ে উঠল একসাথে। সে শব্দতরঙ্গে অভিভূত হয়ে কে একজন ব্যারাকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বিদ্রোহ, আজ বিদ্রোহ, চারদিকে। ছেলেরা তখন কালো পতাকা উত্তোলন করছিল। সরু সিঁড়িটা বেয়ে ছাদের ওপর উঠে এলো একদল ছেলে। মুনিম জিজ্ঞেস করল, মই এনেছ তো? হ্যাঁ। দেখো, মইটা খুব মজবুত নয়, সাবধানে ওঠো, কালো পতাকাটা উড়িয়ে দাও। পতাকাটা উড়িয়ে দেওয়া হলে পর বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিল ওরা। তারপর কেউ কেউ নিচে নেমে গেল, আর কয়েকজন ছাদের ওপর পায়চারি করতে লাগল নিঃশব্দে। একপাশে, যেখানে কার্নিশটা বেশ চওড়া, সেখানে এসে বসল মুনিম। কুয়াশা ছাওয়া আকাশে তখন তারারা নিপতে শুরু করেছে একটা একটা করে। রমনার আকাশে ধনপহর দিচ্ছে। মৃদু উত্তরা বাতাসে শীতের শেষ সুর। দু একটা পাখি শাল দেবদারু গাছের ফাঁকে কিচিরমিচির করে ডাকছে। কার্নিশের ওপর থেকে দেখল মুনিম 3 লরি পুলিশ এসে নামল মুসলিম হলের গেটে, সাথে একটা জিপ। জিপ থেকে নামলেন পুলিশ অফিসাররা। গোঁচ জোড়া চেহারা, চোখগুলো লাল লাল। গেটটা বন্ধ ছিল বলে বাইরে দাঁড়াতে হলো ওদের। দারোয়ানকে ডাকল, কিন্তু কোনো সাড় শব্দ পেল না। ফ্লুস্ট্যাগে কালো পতাকাটা পতপত করে উঠছিল। সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষল ওরা। ছেলেরা তখন স্লোগান দিতে শুরু করেছে, দমন নীতি চলবে না। ছাদের ওপর থেকে দ্রুত নিচে নেমে এলো মুনিম। একটা ছেলে ওকে দেখতে পেয়ে বলল, আপনি ওদিকে যাবেন না মুনিম ভাই, আপনি পেছনে থাকুন। আরেকটি ছেলে হাত ধরে পেছনের দিক টেনে নিয়ে গেল তাকে। খবরটা পেয়ে ইতিমধ্যে প্রভোস্ট সাহেব এসে হাজির। মোটা মোটা দেহটা নিয়ে রীতিমতো হাঁফিয়ে উঠছিলেন তিনি। বুকটা দুরুদুরু করছিল। শুনল, গোঁঠ জোড়া নেড়ে বারবার বিড়বিড় করছিলেন তিনি, কি আপদ, কি আপদ। তাকে দেখে দারোয়ান সালাম ঠুকে গেট খুলে দিল। গেট খুলতেই পুলিশ অফিসাররা হুড়মুড় করে ঢুকতে যাচ্ছিল। ছেলেরা চিৎকার করে উঠল, আপনারা ভেতরে ঢুকবেন না বলছি। আহা, কি হয়েছে, কি হয়েছে? হাত পা নেড়ে একবার পুলিশ অফিসারদের দিকে আরেকবার ছেলেদের দিকে তাকালেন তিনি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তার দেহটা কাঁপছে। ছেলেরা বলল, ওদের বাইরে দাঁড়াতে বলুন স্যার, ভিতরে এলে ভালো হবে না। আহা, আপনারা ভিতরে আসছেন কেন? বাইরে দাঁড়ান একটু। প্রভোস্ট সাহেবের কথায় অনুগ্রত হয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়ালো পুলিশ অফিসাররা ছেলেদের সঙ্গে। এরপর কিছুক্ষণ বাচসা হলো প্রভোষ্ট সাহেবের। প্রভোষ্ট সাহেব বললেন, কি আপুদ, কালো পতাকাটা এবার নামিয়ে ফেললেই তো পারো তোমরা, নামিয়ে ফেলো না। বাজে অনুরোধ আমাদের করবেন না স্যার, নাবাবার জন্য ওটা তুলিনি। ছেলেরা এক স্বরে বলে উঠল। নিরাশ হয়ে বার কয়েক মাথা চুলকালেন প্রভোষ্ট সাহেব। তারপর বিড়বিড় করে বললেন, কি আপদ, কি আপদ। পুলিশ অফিসারগুলোর ধৈর্য চ্যুতি ঘটছিল, তাই হুড়মুড় করে আরও কিছু ভেতরে ঢোকার চেষ্টা করল তারা। ছেলেরা এগিয়ে এসে বাধা দিল, আমরা ঢুকতে দিব না বলছি, দেব না। তবু খাকি পোশাক পরা অফিসারদের সামনে এগোতে দেখে পরক্ষণে অপরিসর বারান্দাটার ওপর চিত হয়ে শুয়ে পড়ল ওরা। তারপর চিৎকার করে বলল, যেতে হলে বুকের ওপর দিয়ে হেঁটে যাও, এমনিতে যেতে দেব না আমরা। পুলিশ অফিসারগুলো পরস্পরের মুখের দিকে তাকালো। একজন অফিসার আরেকজনের কানে ফিসফিসিয়ে বলল,
আমাদের অত কোমল হলে চলবে কেন স্যার? শুনলে কিটু খান সাহেব বরখাস্ত করে দেবেন আমাদের। কিন্তু কেউ সাহস করল না এগোতে। মেডিকেলে মেয়েদের হোস্টেলের বাঁদিককার রুমটায় ৩-৪ জন মেয়েকে নিয়ে বসে আলাপ করছিল সালমা। বাইরে বারান্দায় বসে তখন কয়েকটি মেয়ে গান গাইছিল। ওদের তুলিতে পারি না, তুলিই নাই রে। একটু আগে কালো পতাকা তুলেছে ওরা। এখনও সেই পতাকা তোলার বিষয় নিয়েই আলোচনা করছিল। এমন সময় হঠাৎ একটা বিরাট শব্দে চমকে উঠল সালমা। বারান্দা থেকে একটি মেয়ে চিৎকার করে বলল, পুলিশ! কোথায়? সালমা ছুটে বেরিয়ে এলো বারান্দায়। মেয়েটি হাত বাড়িয়ে দেখালো, ওই দেখো। সালমা চেয়ে দেখল পুলিশ বটে। ছাত্রদের ব্যারাক ঘেরাও করেছে ওরা। সামনে দাঁড়িয়ে কিটু খান নিজেও। রাতে বড় কষ্টার পাল্লায় পড়ে মাথা অতিরিক্ত টেনেছে। তার আবেগ এখনও যায়নি। মাথাটা এখনও তার ভার ভার লাগছে। চোখ জোড়া জবা ফুলের মতো লাল টকটকে। মেডিকেল ব্যারাকের গেটটা পেরুতে কালো কাপড় দিয়ে ঘেরা শহীদ বেদিটা চোখে পড়ল কিটু খানের। লাল চোখে অবজ্ঞা ঠিকরে বেরুল তার। আধো আলো অন্ধকারে শহীদ বেদিটার দিকে তাকালো গাঁট ছমছম করে উঠো। আলকাতরার মতো কালো কাপড়টা অন্ধকারকে যেন বিভীষিকাময় করে তুলেছে। আর তার উপর যত্নে সাজিয়ে রাখা অসংখ্য ফুলের মালা হিংস্র পশুর চোখার মতো জ্বলছে ঝিকঝিক করে। কিটু খানের ইশারা পেয়ে একদল পুলিশ অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল শহীদ বেদিটার উপর। কফির ঘেরাটা দুহাতে উপরে অদূরে নর্দমার দিকে ছুঁড়ে মারতে লাগল তারা। কালো কাপড়টা টুকরো টুকরো করে ফেলে দিল একপাশে, ফুলগুলো পিষে ফেলল বুটের তলায়। হঠাৎ একটা রক্ত গোলাপ মারাতে গিয়ে কিটু খানের মনে পড়ল, যৌবনে একটি মেয়েকে এমনি একটি ফুল দিয়ে প্রেম নিবেদন করেছিল সে। এক মুহূর্ত নীরব থেকে পিশাচের মতো হেসে উঠল কিটু খান। হৃদয়ের কোমলতা তার মরে গেছে বহুদিন আগে। ছেলেরা ইতিমধ্যে ব্যারাক ছেড়ে বেরিয়ে জমায়েত হয়েছে বাইরে। তার মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিচ্ছে উত্তেজিত গলায়। কারো গায়ে গেঞ্জি, কারো লুঙ্গি ছাড়া আর কিছুই নেই পরনে। কেউ কেউ গায়ে কম্বল চাপিয়ে বেরিয়ে পড়েছে বাইরে। সকল উত্তেজনা, ক্রোধে আর ঘৃণায় হাত পাগুলো কাঁপছিল, যেন পুলিশগুলোর হাতের মুঠোয় পেলে এক্ষুনি পিষে ফেলবে ওরা। হঠাৎ কিটু খানের বজ্র গলায় আওয়াজ শোনা গেল, চার্জ! মুহূর্তে পুলিশগুলো ঝাঁপিয়ে পড়ল ছাত্রদের উপর। ওসমান খান সীমান্তের ছেলে, ভয় কাকে বলে জানে না সে। ছাত্রদের বেপরোয়া মারতে দেখে সে আর স্থির থাকতে পারল না। বারান্দা থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশের মাথাখানায়। ওই সব কয় হতা হয়, হাম লোক কা ইনসান নাই হ্যাঁ। দুজন পুলিশকে জড়িয়ে ধরে মাটিতে গড়িয়ে পড়ল ওসমান খান। ছেলেরা সব পালাচ্ছিল। ওসমান খান চিৎকার করে ডাকল ওদের, আরে ভাগদা হে কিউ, কাইসা হাম লোক কা ইনসান নাই হ্যাঁ। কিন্তু পরক্ষণেই একজন লালমুখো ইন্সপেক্টর ছুটে এসে গলাটা টিপে ধরল তার। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিল ওসমান খানের মুখের উপর। প্রথম মুখ কয়েকটা ঘুষি কোনো রকমে সয়ে নিয়েছিল সে। তারপর হুঁশ হারিয়ে তুলে পড়ল মাটিতে। রশিদ চৌধুরী এতক্ষণ লেপের তলায় ঘুমাচ্ছিল। এসব হুজুগ আর স্লোগান দেয়া ওর ভালো লাগে না। যারা এসব করে তাদের দু চোখে দেখতে পারে না সে। ও জানে শুধু দুটো কাজ, এক হলো সিনেমা দেখা, আর দুই হলো সারা রাত জেগে ফ্ল্যাশ খেলা। এ দুটো নিয়েই মশগুল থাকে সে। বাইরে হুজুগ শুনে ব্যাপার কি দেখার জন্য দরজা দিয়ে উঁকি মারছিল সে। অমনি একটা পুলিশ হাতের ব্যাট দিয়ে গুঁতো মারল ওর মুখের ওপর। অস্ফুট আর্তনাদ করে দরজাটা বন্ধ করে দিতে চাইছিল রশিদ চৌধুরী। ধাক্কা মেরে দরজাটা খুলেই পুলিশটা ওর গেঞ্জি চেপে ধরল। ভাগতে হ্যাঁ কাহা, চালিয়ে। রশিদ চৌধুরী বলির পাঁঠার মতো কাঁপা শিপোতে লাগল। আমি কিছু করিনি। আরও আরও এ কি হচ্ছে? খামোশ! ভয়ঙ্কর স্বরে হুঙ্কার দিয়ে উঠল পুলিশটা। রশিদ চৌধুরী আবার তাকে বোঝাতে চাইল যে সে নির্দোষ। আমি কিছু করিনি, কাসাম খোদার বলছি। কিন্তু তাতে কোনো ফল লাভ না হলো দেখে এবার রীতিমতো গরম হয়ে উঠল রশিদ চৌধুরী। চিৎকার করে সে তার বন্ধুদের ডাকল, ভাই সব! তারপর স্লোগান দিতে লাগলো উত্তেজিত গলায়। ভোরে আসার কথা ছিল, আসতে বেলা হয়ে গেল। ওর ছাইদানির উপর রাখা সিগারেট থেকে শীর্ণ ধোঁয়ার রেখা সাপের মতো এঁকে মেঁকে উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। বিছানা শূন্য, কোথাও কেউ বসে নেই। বাথরুমে বাসনপত্রের শব্দ হচ্ছে, পানি পড়ার। বাজলে চারপাশে তাকিয়ে টেবিলের ওপর থেকে একটি ম্যাগাজিন তুলে নিয়ে ছবি দেখতে লাগল। কিছুক্ষণ পর পানি পড়ার শব্দ বন্ধ হলে তোয়ালে দিয়ে মাথার পানি মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো মাহমুদ। এই যে তুমি এসে গেছো তাহলে? ও হেসে বলল, ওই পত্রিকার নিচে সিগারেটের প্যাকেট আছে, নিয়ে একটা ধরাও। বাজলে শুধালো, শাহানাকে দেখছি না, ও কোথায় গেল? চুলে তেল মাখছিল মাহমুদ। মুখ না ঘুরিয়েই বলল, আর বলো না, ওর সঙ্গে কাল রাতে বিস্তর রকমের ঝগড়া হয়ে গেছে আমার।
হঠাৎ? না, ঠিক হঠাৎ নয়। কদিন থেকে সম্পর্কটা বড় ভালো যাচ্ছিল না। ক্ষণিক বিরতি নিয়ে মাহমুদ আবার বলল, তুমি তো জানো ওর ব্যাপারে কোনোদিন কোনো কার্পণ্য করিনি আমি। যখন যা চেয়েছে দিয়েছি। কিন্তু কি জানো, মেয়েটা 1 নম্বরের নিমক হারাম, বড় নির্লজ্জ। আর ও সব কথা শুনে তোমার কাজও নেই। থেমে আবার নতুন কিছু বলতে যাচ্ছিল মাহমুদ। বজলে বাধা দিয়ে বলল, কিন্তু সে গেল কোথায়? মাহমুদ ক্ষণকাল চুপ করে থেকে বলল, চলে গেছে ভোরে উঠে। ওর মালপত্র নিয়ে বুঝলে বজলে একটা কথা না বলে চলে গেছে। যাক, মরুগে, আমার কি। চুলের উপর চিরুনি বুলোতে বুলোতে মুখটা বিকৃতভাবে বাঁকালো মাহমুদ। সিগারেটটা ধরিয়ে নিয়ে ম্যাগাজিনের উপর আবার চোখ নামালো সে। হ্যাঁ, যে কথা বলার জন্য ডেকেছিলাম বজলে। বলো। পত্রিকাটা টেবিলের উপর নামিয়ে রাখল সে। দেয়ালে টাঙানো ওর নিজের ছবিটার দিকে তাকিয়ে মাহমুদ মৃদু গলায় বলল, মুনিম তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাই না? এ ধরনের প্রশ্ন আশা করেনি বজলে, তাই প্রথমে সে কিছুক্ষণ জন্য বোবা হয়ে গেল। তারপর আস্তে করে বলল, না, ঠিক ঘনিষ্ঠ বন্ধু নয়, তবে তার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ। কিন্তু কেন বলো তো? না, এমনি। থেমে আবার বলল মাহমুদ, ওর সম্পর্কে তোমার ধারণাটি কি বলো তো? মানে ছেলেটা কেমন? সিগারেটে একটা জোর টান দিল বজলে, তারপর একরাশ ধোঁয়া ছেলে বলল, দেখো, ব্যক্তি হিসাবে ওকে বেশ ভালো লাগে আমার, তবে ওর রাজনৈতিক আদর্শকে আমি ঘৃণা করি। কিন্তু আজ হঠাৎ এসব প্রশ্ন কেন করছো আমায়? মাহমুদ সহসা কোনো জবাব দিল না। তারপর যখন সবকিছু খুলে বলল, তখন আর কিছু অস্পষ্ট রইল না বজলের কাছে। বজলের উচিত মুনিমের সঙ্গে খুব সদ্ভাব রাখা, ওর আস্থাভাজন হওয়া, তারপর ধীরে ধীরে ওর কাছ থেকে ভেতরের খবরগুলো সব অতি সাবধানে বের করে নেয়া। কোথায় থাকে সে, কি করে, কাদের সঙ্গে ঘুরে বেড়ায়, এসব জেনে মাহমুদকে বলা। এর বিনিময়ে তার কর্তাদের কাছ থেকে ওকে একটা মোটা টাকার বকশিসও করে দিতে পারে মাহমুদ। কোনো খাটুনি নেই, অথচ ফাঁসেকে নিয়ে আমোদ ফুর্তিতে থাকার মতো অনেক টাকা পাবে সে। অর্থাৎ তুমি আমাকে গোয়েন্দাগিরি করতে বলছো, তাই না? অল্প একটু হেসে গম্ভীর হয়ে গেল বজলে। না, ঠিক তা নয়, বুঝলে বজলে, ব্যাপারটা ঠিক তা নয়। মাহমুদ ইতস্তত করছিল। প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে নিয়ে বজলে ধীরে ধীরে কেটে কেটে বলল, দেখো মাহমুদ, তুমি তো আমাকে জানো, জীবন সম্পর্কে আমার নিজের একটা দর্শন আছে। সেটা হলো কারো ক্ষতি না করা, কাউকে দিয়ে ক্ষতিগ্রস্ত না হওয়া। ঝামেলা আমার ভালো লাগে না। আমি চাই নিরুপদ্রব অথচ সুন্দর জীবন। আমাকে ওসব জটিলতার ভেতর না টানলি ভালো হয় না? একটু আগের হালকা আবহাওয়াটা হঠাৎ যেন একটু গুমট বলে মনে হলো মাহমুদের। উভয়ে খানিকক্ষণের জন্য মৌন হয়ে রইল। অবশেষে মৌনতা ভেঙে বজলে বলল, তুমি কি এখন বেরোবে কোথাও? দেয়ালে একটা টিকটিকি খাবারের তল্লাশে ঘুরে বেড়াচ্ছিল। সেদিকে চেয়ে থেকে মাহমুদ বলল, না, এবেলা কোথাও যাবার ইচ্ছে নেই, ঘরেই থাকব। একটু পরে বজলে উঠে দাঁড়াল। দুপুরের দিকে তুলি হয়তো আসতে পারে এখানে, এলে বসতে বলো, আমি আবার আসব। বলে আর অপেক্ষা করল না। ও চলে গেলে কিছুক্ষণ চোখ মুখ বুজে চুপচাপ বসে রইল মাহমুদ। হাত ঘড়িটা দেখল বার কয়েক, 9টা বাজতে মিনিট কয়েক বাকি। এতক্ষণে তার এসে যাওয়ার কথা। মাহমুদ বিড়বিড় করে বলল, এখনও এলো না যে? উঠে কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করল সে। জানালায় গিয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ শোনা যেতে শিকারী কুকুরের মতো কানজোড়া খাড়া হয়ে গেল তার। হ্যাঁ, তারই পায়ের শব্দ। মুখখানা প্রসন্ন হাসিতে ভরে গেল। একটু পরে পর্দার ফাঁক দিয়ে তার চেহারা দেখা গেল। মাহমুদ মৃদু হেসে ডাকল, এসো। চারপাশে এক পলক তাকিয়ে নিয়ে ভেতরে এসে বসল সবুর। মাহমুদ উৎসুক্য নিয়ে বলল, এত দেরি হলো যে? সবুর একটা ক্লান্তির হাই তুলে বলল, হলে কয়েকটি ছেলে অ্যারেস্ট হয়েছে, ওদের নিয়ে ছেলেদের মধ্যে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়েছে কিনা, তাই আসতে দেরি হয়ে গেল। বলে আরেকবার চারপাশে তাকালো সে। মাহমুদ সিগারেটের প্যাকেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, তারপর কি খবর বলো? সবুর মৃদু হেসে বলল, গতকাল যে রিপোর্টটা পাঠিয়েছিলাম পেয়েছেন তো? মাহমুদ মাথা সামনে একটু ঝুঁকিয়ে বলল, হ্যাঁ পেয়েছি। সবুর বলল, আমাকে এক্ষুনি আবার ফিরে যেতে হবে হলে। আজকের রিপোর্টটা বিকেলে পাঠিয়ে দেব। আমাকে ডেকেছিলেন কেন বলুন তো? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম বলতে গিয়ে কি যেন ভাবল মাহমুদ। তোমাকে ডেকেছিলাম, হ্যাঁ, শোনো, একটু সাবধানে থেকো। আর তোমার রিপোর্টগুলো খুব ভাষা ভাষা হয়ে যাচ্ছে, আরও একটু বেশি করে ইনফরমেশন দেবার চেষ্টা করো। সবুর আহত হল, কেন? ইনফরমেশন কি আমি কম দিই? না না, সে কথা আমি বলছি না। শব্দ করে হেসে পরিস্থিতিটা হালকা করে দিতে চাইল মাহমুদ। বলল, আরও ইনফরমেশন থাকা দরকার, আমি সে কথা বলছিলাম। আচ্ছা, ভবিষ্যতে তাই চেষ্টা করবে। সবুর উঠে দাঁড়াল।
দরজার কাছে গিয়ে আবার ফিরে এলো সে। মাহমুদ জিজ্ঞেসু চোখে তাকিয়ে বলল, কি? সবুর বলল, আমার এ মাসের বিলটা এখনো পাইনি। ও হ্যাঁ, তোমার বিল তৈরি হয়ে আছে, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। একটা সিগারেট ধরিয়ে টেবিলের উপর রাখা ম্যাগাজিনটার পাতা উল্টাতে লাগল মাহমুদ। সবুরের পায়ের শব্দটা একটু পরে ধীরে ধীরে মিলিয়ে গেল সিঁড়ির ওপর। বেলা 9টা-10টা থেকে ছেলেরা বিভিন্ন হল, কলেজ আর স্কুল থেকে এসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে লাগল। রাস্তা দিয়ে দলবদ্ধভাবে না এসে 1-2 করে আসছিল ওরা, কারণ শহরে তখন 144 ধারা পুরো দমে বহাল রয়েছে। জিপে চড়ে পুলিশ অফিসাররা ইতস্তত ছুটোছুটি করছে রাস্তায়। কয়েকটি রাস্তার মোড়ে ট্র্যান গান আর ব্রেন গান নিয়ে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছে ওরা। শহরের চারপাশ থেকে ছেলেরা যেমন আসছিল, তেমনি সাথে করে নতুন নতুন খবর নিয়ে আসছিল ওরা। একদল ছেলে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করতে করতে মধুর স্টলে এসে ঢুকল। আসাদ কাছেই বসেছিল ওদের। ঘাড় বাঁকিয়ে জিজ্ঞেস করল, আপনারা কোথেকে আসছেন? আমরা নবকুমার স্কুল থেকে। আর আপনারা? আমরা জগন্নাথ কলেজ। ওদিককার খবর কি? 7 জনকে অ্যারেস্ট করেছে। আরে ডাক্তার জামান যে, তোমাদের হোস্টেলে নাকি পুলিশের হামলা হয়েছিল, ব্যাপার কি? 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোট 17 জন গ্রেফতার হয়েছে, তার মধ্যে 7 জন মেয়ে। ওর কথায় চমকে উঠল আসাদ। সালমার কথা মনে পড়ল। ক্ষণিক নীরব থেকে আগ্রহের সাথে সে প্রশ্ন করল, মেয়েদের হোস্টেলেও হামলা হয়েছিল বুঝি? হয়েছিল মানে রীতিমতো কুরুক্ষেত্র, জামান হেসে জবাব দিল। মেয়েরা অবশ্য এক কাঠি দেগিয়েছে এবার। সেই 50 সালের কথা মনে নেই? তখন স্ট্রাইকের সময় আমরা দরগোড়ায় শুয়ে পড়েছিলাম, আর মেয়েরা সব আমাদের গায়ের ওপর দিয়ে টপকে ক্লাসে গিয়েছিল। সেই পাজি মেয়েগুলো এখন আর নেই, ওগুলো প্রায় সব বেরিয়ে গেছে। এখন নতুন ধারা এসেছে, তারা বেশ ভালো। জামান থামল। আসাদ ভাবছিল সালমা গ্রেফতার হয়েছে কিনা জিজ্ঞেস করবে, কিন্তু কি ভেবে প্রশ্ন করল না সে। পাশের টেবিলে তখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল আরেক দল ছেলে। একজন ডাকল, বলাই এদিকে এসো। মধু কোথায়? মধু, এদিকে 2 কাপ চা দাও মধুদা। খাবার আছে কিছু? যা আছে নিয়ে এসো, ভালো করে খেয়ে নি। যদি অ্যারেস্ট হয়ে যাই তো খিদে মরব। কি ব্যাপার, একটা সন্দেশ চেয়ে চেয়ে হয়রান হয়ে গেলাম। এক্ষুনি কালো পতাকা তুলতে যেতে হবে। কই রে বলাই, একটা সন্দেশ কি দিবি জলদি করে? ব্যাট অপদার্থ, তাড়াতাড়ি কর। মুনিমকে এদিকে আসতে দেখে আসাদ উঠে দাঁড়াল। মুনিমের হাতে 2টো কালো পতাকা আর 1 বান্ডিল কালো ব্যাজ। বান্ডিলটা টেবিলের ওপর নাবিয়ে রেখে মুনিম বলল, আর দেরি করে কি লাভ? ছেলেরা প্রায় সব এসে গেছে, এখন কালো পতাকাটা তুলে দিই। কি বলো আসাদ? আসাদ কোনো জবাব দেবার আগেই বাইরে থেকে কি যেন একজন চিৎকার করে ডাকল, মুনিম ভাই আসুন, আর কত দেরি? পাশ থেকে রাহাত বলল, দাঁড়ান মুনিম ভাই, একটু দাঁড়ান, 1 কাপ চা খেয়ে নিন। সবুর দাঁড়িয়েছিল একটু দূরে। ওর কথা শুনে সে জ্বলে উঠল ভীষণভাবে। তোমাদের শুধু খাওয়া আর খাওয়া, কেন একদিন না খেলে কি চলে না? তোমার চলতে পারে, আমার চলে না। রাহাত রেগে উঠল। মুনিম বলল, হয়েছে, তোমরা এখন ঝগড়া বাঁধিও না। কালো পতাকা তুলতে কারা কারা যাবে এসো আমার সঙ্গে। কয়েকজন ছেলে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ভবনের সিঁড়ি বেয়ে একটু পরে ওপরে উঠে গেল মুনিম। নিচে মধুর স্টলের দক্ষিণ পশ্চিম কোণে সংঘবদ্ধ হল বাকি ছেলেরা। সংখ্যায় হয়তো 4-5 হবে ওরা। বয়সের তারতম্যটা সহজে চোখে পড়ে। কারো বয়স মোটে 17-র বেশি হবে না, কারো 24 পেরিয়ে গেছে, কারো গায়ের রং কালো, কারো গৌরবর্ণ, কারো পরনে পায়জামা, কারো প্যান্ট, কিন্তু সকলেই সকল এক, প্রতিজ্ঞায় অভিন্ন। একটু পরে মুনিম আর তার সঙ্গীদের ছাদের ওপর দেখা গেল। ওরা কালো পতাকা তুলছে। পুরালি সূর্যের সোনালি আভায় চিকচিক করছে ওদের মুখখানা। কালো পতাকা উড়ছে আর স্লোগানের শব্দে ফেটে পড়ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সার বেঁধে কয়েকটা পুলিশের গাড়ি এসে থামল অদূরে, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, গাছের ছাড়ায়। রাহাত মুখে গুনল, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 গাড়ি পুলিশ এসেছে রে, ওই দেখ 7 গাড়ি পুলিশ এসেছে। সবুর ঠোঁট বাঁকালো, এতেই ঘাবড়ে গেলে বুঝি? সব পিঁপড়ে পিঁপড়ে, একেবারে কাপুরুষের দল। এর চাইতে মায়ের কোলে বসে চুকচুক করে দুধ খাওয়া উচিত ছিল তোমাদের।
খবরদার, মুখ সামলে কথা বলো বলছি, নইলে। রাহাত মুষ্টি বাঁধিয়ে উঁচেছিল। দৌড়ে এসে ওর হাতটা চেপে ধরল আসাদ। এ কি হচ্ছে, এ কি করছো তোমরা? ছিছি! ঘৃণায় দেহটা রিরি করে উঠল। তারা ওদের দিকে কিছু কালো ব্যাজ আর আলপিন এগিয়ে দিয়ে বলল, নাও, কালো ব্যাজ পরাও সকলকে, তোমরাও পরো। ছেলেরা তখন চারদিকে ছড়িয়ে পড়ে ইতস্তত দল বেঁধে বেঁধে আলাপ আলোচনায় ব্যস্ত। কেউ আলোচনা করছে পুলিশ নিয়ে, কেউ ভাবছে যদি জেলে যেতে হয়, কেউ ভাবছে যারা জেলে গেছে তাদের কথা। কয়েকটি ছেলেকে ঘুরে ঘুরে কালো ব্যাজ পরাচ্ছিল, কারো শার্টেন পকেটে, কারো কাঁধের ওপর। আসাদ এগিয়ে গেল তাদের দিকে। আপনারা অমন ঘুরঘুর করছেন কেন? সবাই এক জায়গায় জমায়েত হন, ওদের ডাকুন। তারপর সে নিজেই ডাক দিল, ভাই সব। তাঁর ডাকে ছেলেরা এসে ধীরে ধীরে সঙ্গবদ্ধ হতে লাগল আম গাছতলায়। মেয়েরাও এসে পৌঁছেছে এতক্ষণে। 12 জন মেয়ে, পরনে সবার কালো পাড় দেয়া শাড়ি, চোখে মুখে সবার আনন্দের উজ্জ্বল দীপ্তি। রাহাত বলল, আপনাদের আর সবাই কোথায়? নীলা বলল, ওরা আসবে না। কেন? ওদের ভয় করে। আমগাছতলায় ছেলেদের পাশে ওর সাথীদের বসিয়ে রেখে নীলা সোজা মনিমের কাছে এলো। কই, ব্যাজ দিন, আমরা এখনো ব্যাজ পাইনি। আমার কাছে তো নেই, আসাদের কাছে। হাত দিয়ে অদূরে দাঁড়ানো আসাদকে দেখিয়ে দিল সে। পুলিশ অফিসাররা তখন গেটের সামনে দাঁড়িয়ে প্রভোস্টের সঙ্গে কি যেন আলাপ করছিল অত্যন্ত অন্তরঙ্গভাবে। ছেলেরা ওদের দিকে তাকিয়ে আলাপ করছিল। তুমি কি মনে করো পুলিশে ভেতরে আসবে? আসবে মানে? দেখছো না, ওরা ভেতরে আসার জন্য প্রস্তুত হচ্ছে। হলেই হলো নাকি আমরা ওদের ভেতরে ঢুকতে দেব না? আমরা এখানে শুয়ে পড়ব, তবু ঢুকতে দেব না ওদের। আমরা এখানে জান দিয়ে দেব, তবু। আপনারা থামুন, এত উত্তেজিত হচ্ছেন কেন? একটু চুপ করুন। মনিমের গলা শোনা গেল একটু পরে, কিন্তু শোরগোল থামল গেল না। কে একজন চিৎকার করে উঠল, ওই যে আরো 2 লরি পুলিশ আসছে, দেখো দেখো। 2 লরি নয়, 3 লরি। তাকে শুধরে দিল আর একজন। দেখছো, মাথায় লোহার টুপি লাগিয়েছে ওরা, যেন যুদ্ধ করতে এসেছে। প্রভোস্ট সাহেবকে সাথে নিয়ে 3 জন পুলিশ অফিসার লনটা পেরিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো ছেলেদের দিকে। ইন্সপেক্টর রশিদের বুকটা কাঁপছিল ভয়। কে জানে ছাত্রদের ব্যাপার, কিছু বলা যায় না। কাছে গেলে কেউ যদি একটা ইট টুট মারে মাথার উপর, তাহলে? কেন যে এই পুলিশ লাইনে এসেছিলাম? অস্ফুট গলায় বিড়বিড় করে উঠো ইন্সপেক্টর রশিদ। পাশ থেকে কিটু খান জিজ্ঞেস করলেন, কি বললেন? বড় সাহেবের প্রশ্নে রীতিমতো অপ্রস্তুত হয়ে যায় ইন্সপেক্টর রশিদ। সামলে নিয়ে বললেন, না না, ও কিছু না স্যার। বলছিলাম কি, এই ছেলেগুলো বড় বেশি বেড়ে গেছে, এদের আচ্ছা করে ঠ্যাঙানো উচিত। ঠোঁটের ওপর মৃদু হাসি খেলে গেল কিটু খানের। ওদের এদিকে এগোতে দেখে ছেলেরা এমন বিকটভাবে চিৎকার জুড়ে দিল যে কে কি বলছিল ঠিক বোঝা গেল না। আসাদ এগিয়ে এসে থামাতে চেষ্টা করল ওদের, কিন্তু কেউ থামল না। ইন্সপেক্টর রশিদ বার কয়েক ইতস্তত করে বলল, আমাদের কথাটা আপনারা একটু শুনবেন কি? আপনাদের কথা আমরা শুনতে চাই না। আপনারা এখন থেকে চলে যান। এটা কি পুলিশ ব্যারাক নাকি? এটা বিশ্ববিদ্যালয়। এখানে কে ঢুকতে দিয়েছে আপনাদের? বেরিয়ে যান এখান থেকে। রাগে চোখে মুখে লাল হয়ে গেল কিটু খানের। বার কয়েক দাঁতে দাঁত ঘষলেন তিনি। তারপর ইশারায় সাথীদের ফিরে আসতে বলে নিজেও ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন। কপালে তার ভাবনার ঘন রেখা। কি করা যেতে পারে এখন? এদিকে ছেলেরা তখন উত্তেজনায় ফেটে পড়ছে। ওদের কিছুতেই এদিকে আসতে দেব না আমরা। না মনিম ভাই, আপনি না বললে কি হবে? আমরা ওদের বাধা দেবই, ইট মেলে ওদের মাথা ফাটিয়ে দেব আমরা। সবার গলা ছাপিয়ে সবুরের গলা শোনা গেল, ভাই সব, তোমরা ইট জোগাড় করো, আমরা জান দেব, তবু মাথা নোয়াবো না, আমরা বীরের মতো লড়ব, ইট জোগাড় করো। ওর কথাটা শেষ না হতেই কে একজন চিৎকার করে উঠল, পুলিশ! আরেকজন বলল, পালাও পালাও। অদূরে সকালে পুলিশ অর্ধবৃত্তাকারে ছুটে আসছে ছাত্রদের দিকে। মাথায় ওদের হেলমেট, হাতে একটা করে লাঠি। লোহার নাল লাগানো বুট জুতো দিয়ে শ্যামল দুর্বাঘাস বুড়ো মারিয়ে ছুটে আসছিল ওরা। ছুটে আসছিল দু চোখে বন্য হিংস্রতা নিয়ে, পালাও পালাও। এর মাঝে আরেকটি কণ্ঠস্বর শোনা গেল, ভাই সব, পালিও না, রুখে দাঁড়াও। সে কণ্ঠস্বর আসাদের, কিন্তু তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল চারদিকের উন্মত্ত কোলাহলে। ভাই সব, পালিও না।
সমগ্র গলা ফাড়িয়ে চিৎকার করে উঠল আসাদ। সামনে তাকিয়ে দেখল পুলিশগুলো প্রায় গায়ের উপর এসে পড়েছে তার। পেছনে একটা ছেলেও দাঁড়িয়ে নেই, সকলে পালাচ্ছে। শুধু 5টি মেয়ে ভয়ার্ত চোখ মেলে বসে আছে ওর পেছনে, আম গাছতলায়। ভাই সব, শেষবারের মতো ডাকতে চেষ্টা করল আসাদ। পরক্ষণে একটা লাঠি এসে পড়ল ওর কোমরের ওপর। আরও একটা আঘাত। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল আসাদ। পাশ থেকে কে যেন গভীর গলায় বলল, অ্যারেস্ট হিম। আর সঙ্গে সঙ্গে 2 জন কনস্টেবল তাদের ইস্পাত দৃঢ় বাহুবন্ধনে আবদ্ধ করল তাকে। আসাদের মনে পড়ল 52 সালের এমনি দিনে প্রথম যে 10 জন ছেলে 44 ধারা ভঙ্গ করেছিল তাদের নেতৃত্ব দিয়েছিল সে। সেদিনও সবার আগে গ্রেফতার করা হয়েছিল তাকে। আর আজ 3 বছর পর সেই দিনটিতে সে আবার সবার আগে বন্দী হল। বাণিজ্য ভবনের দিকে যারা পালাচ্ছিল তাদের মধ্যে মেয়েও ছিল একজন। শাড়িতে পা জড়িয়ে কংক্রিটের রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে গেল মেয়েটা। জীবনে কোনোদিন পুলিশের মুখোমুখি হয়নি, তাই ভয়ে মুখখানা সাদা হয়ে গেল তার। কলজেটা ধুকধুক করতে লাগলো গলার কাছে এসে। মনে মনে সে ক্ষুধাকে ডাকল, ক্ষুধা বাঁচাও। পরক্ষণে চেয়ে দেখল একটা কনস্টেবল লাঠি উঁচিয়ে ছুটে আসছে ওর দিকে। অস্ফুট আর্তনাদ করে মেয়েটা চোখজোড়া বন্ধ করল। পুলিশ ভ্যানে উঠে দাঁড়াতে আসাদ পেছনে তাকিয়ে দেখল আম গাছ তলায় বসে থাকা সে 5টি মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে এদিকে। নীলা আছে, রানু আর রোকেয়াও আছে ওদের দলে। ওরা হাত তুলে অভিবাদন জানালো ওকে। তারপর এগিয়ে গেল আরেকটি পুলিশ ভ্যানের দিকে। ওদের দিক থেকে চোখজোড়া সরিয়ে আনতে আসাদ চমকে উঠল। রাহাতও গ্রেফতার হয়েছে। কপাল চুইয়ে দরদর করে রক্ত ঝরছে ওর। সাদা জামাটা ভিজে লাল হয়ে গেছে রক্তে। কাছে আসতেই 2 হাতে ওকে বুকের ভেতর জড়িয়ে নিল আসাদ। তারপর পকেট থেকে রুমাল বের করে ওর ক্ষতস্থানটা চেপে ধরল সে। মেয়েরা তখন পাশের ভ্যান থেকে স্লোগান দিচ্ছিল, বরকতের খুন ভুলব না, শহীদের খুন ভুলব না। আরও কয়েক ছেলেকে এনে তোলা হলো প্রিজন ভ্যানের ভেতরে। তাদের মধ্যে একজনের কানের উপর লাঠির যা পড়ায় হাড়টা ভেঙে গিয়েছে। তাই ব্যথায় সে কাতরাচ্ছিল আর ফিসফিস করে বলছিল, হাতটা আমার ভেঙে গিয়েছে একেবারে, মাগো ব্যথায় যে মরে গেলাম। কি তোমরা চুপ করে কেন, স্লোগান দাও। আসাদ স্লোগান দিল, শহীদের স্মৃতি। আর সকলে বলল, অমর হোক। ছাত্রদের কাছ থেকে প্রথম প্রতিরোধ এলো লাইব্রেরির ভেতরের দরজায়। 2টো টেবিল টেনে এনে দরজার ওপর ব্যারিকেড সৃষ্টি করল ওরা। একটি ছেলে চিৎকার করে ডাকল, আরও টেবিল আনো এদিকে, আরও দরজা আটকে ফেলো, যেন ওরা ঢুকতে না পারে। ওদের এখানে ঢুকতে দেব না আমরা, না কিছুতেই না। ওরা যখন প্রতিরোধ সৃষ্টি করার পরিকল্পনা করছিল, তখন কিছু সংখ্যক ছেলে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সেলস থেকে কয়েকটা বই নামিয়ে সুধিবচ বালকের মতো পড়তে বসে গেল। বাইরে যে এত কিছু ঘটে গেল যেন ওসবের সাথে কোনো যোগ ছিল না ওদের। যেন অনেক আগে থেকে এমনি পড়ছিল ওরা, এখনও পড়ছে। ওদের দিকে চোখ পড়তে ঘৃণায় দেহটা বার কয়েক কেঁপে উঠল বেনুর। চোখ জোড়া জ্বলে পুড়ে উঠল। একটা ছেলের হাত থেকে ছোঁ মেরে বইটা কেড়ে নিয়ে তীব্র গলায় বেনু তিরস্কার করে উঠল, আপনার লজ্জা করে না? এখন বই পড়ছেন, ওদিকে আপনার বন্ধুরা কুকুরের মতো মারছে, আপনার লজ্জা করে না? কয়েকটি ছেলে লজ্জা পেয়ে উঠে দাঁড়াল, কিন্তু কয়েকজন উঠল না। আগের মতো বইয়ের পাতায় মনোনিবেশ করল তারা। একজন ছেলে গলা চড়িয়ে বলল, থাক, ওদের পড়তে দাও, পুরুষদের শান্তিতে থাকতে দাও। তোমরা সকলে এদিকে এসো, পুলিশগুলোরকে এখানে কিছুতে ঢুকতে দেব না আমরা। কিন্তু পেছনের দরজা দিয়ে পুলিশগুলো ততক্ষণে ঢুকে পড়েছে সেখানে। শুধু সেখানে নয়, মেয়েদের কমন রুমে, অধ্যাপকদের ক্লাবে, বাণিজ্য ভবনে, দোতলার করিডরে, সারা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব নৃত্য শুরু হয়েছে পুলিশের। ঘুম ঘুম চোখে পায়ের শব্দটা কানে আসছিল তার। ভেজানো দরজাটা ঠেলে কে যেন ঢুকল ভেতরে। পায়ের শব্দ ঘরের মাঝখানে এসে ক্ষীণ হয়ে গেল, তারপর থেমে গেল এক সময়। মাহমুদ চোখ মেলে তাকালো এতক্ষণ। চোখে মুখে অপ্রস্তুত ভাব নিয়ে সামনে দাঁড়িয়ে তুলি। ও, আপনি বসুন, শুধরল। উঠে বসল মাহমুদ। ওর দিকে ভালো করে তাকাতে সাহস হল না তুলির।
গত রাতের কথা মনে হতে অকারণে আড়ষ্ট হল সে। টিয়ে রঙের ব্যাগটা টেবিলের ওপর রেখে দিয়ে সামনের কোচটিতে বসে পড়ল তুলি। পরনে তার হলদে ভোরা কাটা শাড়ি, গায়ে সিফনের ব্লাউজ, চুলগুলো সুন্দর বেনি করা, কপালে চন্দনের একটা ছোট ফোঁটা আর কানে একজোড়া সাদা পাথরের টপ। তুলিকে বেশ লাগছিল দেখতে। বার কয়েক ইতস্তত করে ওর দিকে না তাকিয়েই তুলি জিজ্ঞেস করল, বজলের আসার কথা ছিল, ও কি এসেছিল এখানে? বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওপাশের বড় জানলাটা খুলে দিল মাহমুদ। তারপর বলল, এসেছিল, আপনাকে বসতে বলে গেছে। তুলি হতাশ হল। আসবে তো বলে গেছে, কিন্তু কখন আসবে তার কি কোনো ঠিক আছে? এতক্ষণ কি করে এখানে অপেক্ষা করবে তুলি? দুজনে চুপ করেছিল। মাহমুদ নীরবতা ভেঙে একটু পরে বলল, শহরের কোনো খবর জানেন? তুলি প্রথমে ঠিক বুঝতে পারল না, পরে বুঝতে পেরে বলল, না, কিছু জানে না সে। মাহমুদ বলল, ইউনিভার্সিটি থেকে কয়েকশো ছেলেকে গ্রেফতার করেছে। তুলি চোখ তুলে তাকালো ওর দিকে। কার কাছ থেকে শুনলেন? কণ্ঠস্বর ওর ব্যস্ততা দেখে একটু অবাক না হয়ে পারল না মাহমুদ। বলল, সারা শহর জানে আর আপনি জানেন না? এ কথার পর চুপ করে গেল তুলি। আর কোনো প্রশ্ন তাকে করল না। মাহমুদ লক্ষ্য করল তুলি যেন বড় বেশি গভীর হয়ে গেছে। কিছু ভাবছে সে, কিন্তু অত গভীরভাবে কিভাবে ভাবতে পারে তুলি? একটু পরে তুলি জিজ্ঞেস করল, কেন গ্রেফতার করা হলো ওদের? মাহমুদ না হেসে পারল না। হেসে বলল, বড় বোকার মতো প্রশ্ন করলেন। আপনি বিনে কারণে কি ওদের গ্রেফতার করা হয়েছে? ওরা আইন অমান্য করেছিল। ক্ষণকাল থেকে আবার মাহমুদ বলল, ওদের নেতা কি যেন নাম ছেলেটার? হ্যাঁ, মুনিম। ওকে নিশ্চয়ই চেনেন আপনি? তুলি চমকে উঠে বলল, কই না তো, আপনি কার কাছে শুনলেন? মাহমুদ মৃদু হেসে বলল, বজলে বন্ধ কি না, তাই ভাবলাম সে ওর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। তুলি মাটিতে চোখ জোড়া নামিয়ে রেখে ঈষৎ ঘাড় নাড়ল। না, বজলে ওর সঙ্গে আলাপ করিয়ে দেয়নি তুলির। আলোচনার ধারাটা হয়তো অন্যদিকে ঘুরিয়ে নেবার জন্যই একটু পরে তুলি জিজ্ঞেস করল, তিনি কোথায়? ওনাকে দেখছি না যে। মাহমুদ বুঝতে না পেরে বলল, কার কথা বলছেন? তুলি অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, কেন, আপনার ওয়াইফ? ওয়াইফ? মাহমুদ যেন চিৎকার করে উঠল, আমার ওয়াইফ? তারপর হো হো করে হেসে উঠে বলল, ও, সাহানার কথা বলছেন? কে বলেছে ও আমার ওয়াইফ? ও নিজে বুঝি? তুলি ঘাড় নেড়ে বলল, না, অন্যের কাছ থেকে শুনেছি। কে সে? বজলে। বজলে? মাহমুদ আবার শব্দ করে হেসে উঠল, তাহলে আপনি ভুল শুনেছেন। সাহানা আমার বোন। বলে হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল সে। তুলির ভালো লাগল না, সব কিছু যেন কেমন অস্বস্তিকর মনে হচ্ছিল তার কাছে। খানিকক্ষণ চুপ করে থেকে একসময় উঠে দাঁড়াল সে। মাহমুদ শতকৃত হয়ে বলল, এ কি, আপনি চললেন নাকি? তুলি ওর দিকে না তাকিয়ে বলল, বজলে এলে বলবেন, শরীরটা আমার খুব ভালো লাগছিল না, তাই চলে গেলাম। আচ্ছা, তাই বলবো। ও চলে যেতে চাওয়ায় যেন স্বস্তি পেল। কে জানে, সাহানা সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞেস করে বসত। তুলি চলে গেলে একটা সিগারেট ধরিয়ে মনে মনে বজলেকে গালাগালি দিল মাহমুদ। আস্ত একটা ইডিয়েট। তারপর গুনগুন করে একটা ইংরেজি গানের কলি ভাজতে লাগল সে। একটু পরে তারও বেরুতে হবে বাইরে। লালবাগে যখন প্রথম পুলিশ ভ্যানটা এসে পৌঁছল, বেলা তখন পশ্চিমে হেলে পড়েছে। শূন্য ধুলো উঠছে বাতাসে। হলদে রোদ চিকচিক করছে লালবাগের মাঠের ওপর, যেখানে এককালে সেই 100 বছর আগে দেশি সিপাহীরা বিদ্রোহ করেছিল বিদেশি বেনিয়াদের বিরুদ্ধে। সেই মাঠে পুলিশ ভ্যানটা গেটের সামনে এসে থামতে কবি রসুলকে দেখতে পেল আসাদ। পরনে তার একটি লুঙ্গি, গায়ে একটা কম্বল জড়ানো। ওদের দেখতে পেয়ে ছুটে এলো কবি রসুল। কোথেকে ধরেছে তোমাদের? ইউনিভার্সিটি থেকে। এখানে কজন? এখানে আমরা 18 জন, আরও অনেককে ধরেছে, ওদেরও এক্ষুনি নিয়ে আসবে। সকালে যারা ধরা পড়েছিল তারা সকলে ঘিরে দাঁড়ালো নতুন অভ্যাগতদের। হাতে হাত মেলাল ওরা। তারপর রাহাতের দিকে চোখ পড়তে অস্পষ্ট আর্তনাদ করে উঠল, এ কি, ওর মাথা ফাটল কেমন করে? আসাদ বলল, ইউনিভার্সিটিতে লাঠিচার্জ করেছে ওরা। তাই নাকি? হ্যাঁ। পাশে একজন দারোগা দাঁড়িয়েছিল। কবি রাসুল তার দিকে তাকিয়ে রেগে উঠল, কি সাহেব, তামাশা দেখছেন বুঝি? ছেলেটা তো মারা যাবে, একটা ডাক্তার ডাকুন না। এখানে ডাক্তার ডাকবার কোনো নিয়ম নেই, দারোগা জবাব দিল। বলেন তো তাকে হাসপাতালে পাঠাই। হয়েছে, আপনাকে অত দরদ দেখাতে হবে না, সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল। লোকগুলাকে দেখলে যেন বমি আসে আমার। যান যান সাহেব, এখান থেকে দূরে সরে যান।
এমন অপ্রত্যাশিত অপমানের কথা শুনে রাগে চোখ মুখ লাল হয়ে উঠল লোকটার, কিন্তু কিছু বলতে সে সাহস করল না, চুপচাপ সরে গেল একপাশে। মেডিকেলের ছেলেরা বলল, আপনারা ঘাবড়াবেন না, জখমটা তেমন মারাত্মক নয়, আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে ওরা এগিয়ে এসে রাহাতকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গিয়ে বসালো। ওসমান খান বলল, একটু গরম পানি আর কিছু আয়োডিন দরকার। দাঁড়ান দেখি জোগাড় করতে পারি কিনা। ওকে আশ্বাস দিয়ে থানা ইনচার্জের কাছ থেকে আয়োডিন আর গরম পানি আনার বন্দোবস্ত করতে গেল কবি রসুল। পুলিশ ভ্যান থেকে নাম্বার আগ পর্যন্ত আসাদ ভেবেছিল সালমার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে সে কি আগের মতো সহজভাবে কথা বলতে পারবে। গত রাতের কথা বারবার করে মনে পড়ছিল তার। থানা অফিসের পাশেই লম্বা ব্যারাকটার সামনে আরও 7-8টা মেয়ের মাঝখানে বসে ওদের কি যেন বোঝাচ্ছিল সালমা। দেখে আসাদ বুঝল ওরা মেডিকেলের মেয়ে। সকালের হোস্টেল থেকে ধরা পড়েছে ওরা, কারো পরনে সালোয়ার, কারো পরনের শাড়ি। আসাদকে দেখে ফিক করে হেসে দিল সালমা। তারপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, বেশ, আপনিও ধরা পড়েছেন তাহলে। কি করব বলুন, আপনাদের ছেড়ে থাকতে পারলাম না। আসাদের কথায় মুখখানা ঈষৎ রাঙা হয়ে উঠল সালমার। চোখ জোড়া মাটির দিকে নামিয়ে গম্ভীর হয়ে গেল সে। কে জানে, হয়তো গত রাতের কথা মনে পড়েছে তার, আসাদ ভাবল। একটু পরে সালমা ইতস্তত করে বলল, আমরা ভোর রাতেই অ্যারেস্ট হয়েছি। হ্যাঁ, আমি তা শুনেছি। কার কাছ থেকে শুনলেন? ভ্রুজোড়ার স্বল্প বাকিয়ে প্রশ্ন করল সালমা। আসাদ বলল, আপনার সহপাঠীদের কাছ থেকে। ওহ! সালমা মৃদু হেসে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে আরেকটি মেয়ের সঙ্গে কথা বলতে লাগল। না, গতরাতের কথা এখন আর মনে নেই তার, সব ভুলে গেছে মেয়েটি। আসাদ ভাবল। ভেতরে কেন যেন মনটা ব্যথায় টনটন করে উঠল তার। ভার্সিটির মেয়েদের নিয়ে তখন দ্বিতীয় প্রেজেন্ট ভ্যানটা এসে পৌঁছেছে লালবাগে। ওদের দেখতে পেয়ে শিশুদের মতো আনন্দে হাততালি দিতে দিতে সেদিকে এগিয়ে গেল মেডিকেলের মেয়েরা। এই যে নীলা, যে, এসো এসো। ছুটে এসে ওকে দুহাতে জড়িয়ে ধরল সালমা। রানু বলল, বাহ সালমা আপা, তুমি? বেশ ভালোই হলো, একসঙ্গে থাকা যাবে। সালমা জিজ্ঞেস করল, তোমরা কজন? নীলা জবাব দিল, 5। তাহলে 5 আর 8 মিলে আমরা 13 জন হলাম। হ্যাঁ, 13 জন মেয়ে আমরা, সালমা বলল। আসাদ কাছে দাঁড়িয়েছিল, ফোড়ন কেটে বলল, আমাদের তুলনায় কিন্তু সমুদ্রে বাড়িবিন্দু। হয়েছে হয়েছে, অত বড় বড় কথা বলবেন না। নীলা ঠোঁট বাঁকালো। দেখেছি আপনাদের সাহস, পুলিশ দেখে সব বেড়ালের মতো পালিয়েছেন, আবার কথা বলেন। আমরা পালাইনি ভাই। উত্তরে কি যেন বলতে যাচ্ছিল আসাদ, এমন সময় আরও একটা পুলিশ ভ্যান এসে থামল সেখানে। আরও একদল ছেলে, আরও একদল মেয়ে। তারপর বেলা যত পড়তে লাগল, গ্রেফতার করে আনা ছেলেমেয়েদের সংখ্যাও তেমনি বাড়তে লাগল ধীরে ধীরে। কাঁটাতার আর পুলিশ ঘেরা মাঠটারই মধ্যে গোল হয়ে বসল ছেলেমেয়েরা, আর তারা প্রতীক্ষা করতে লাগল কখন জেলখানায় নিয়ে যাবে। তাদের সকলের মুখে হাসি, চোখে পথ চলার ক্লান্তি। হঠাৎ এক সময় সবার মাঝখান থেকে অদ্ভুত দরদ নিয়ে নীলা গান গেয়ে উঠল, যদি তোর ডাক শুনে কেউ না আসে। তারপর সে গাইল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওর গান শুনে কিছুক্ষণের জন্যে সবাই যেন বোবা হয়ে গেল। কি এক গভীর মৌনতা চারপাশ থেকে এসে গ্রাস করল ওদের। খানিকক্ষণ পরে আবার কলকল করে কথা বলে উঠল ওরা। কবি রসুল একজন দারোগাকে ডেকে বলল, কি ব্যাপার, আমাদের কি এখানে ফেলে রাখবেন নাকি? আরেকজন জিজ্ঞেস করল, জেলখানায় কখন নেবেন? এখানে আর ভালো লাগছে না, জেলে নিতে হয় নিয়ে চলুন। এই ফাঁকা মাঠের মধ্যে কতক্ষণ বসে থাকা যায়? দয়া করে একটু তাড়াতাড়ি করুন না আপনারা। ওদের হই হট্টগোলের একপাশে চুপচাপ বসেছিল মুনিম। লাঠির আঘাত লেগে বাঁ চোখটা ফুলে গেছে তার। নীলার গান শুনে বারবার তলির কথা মনে পড়ছে। তলিও তো নীলার মতো আসতে পারত এখানে, কেন সে এলো না? ভাবতে গিয়ে বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল মুনিমের। ওকে চুপচাপ বসে থাকতে দেখে বেনু বলল, কি ভাবছেন মুনিম ভাই? না কিছু না। চোখ তুলে বেনুর দিকে তাকালো মুনিম। দেহের গড়নটা একটু ভারী গোছের, চেহারাখানা সুন্দর আর কমনীয়, সবার সঙ্গে হেসে কথা বলে বেনু। কোনো আড়ষ্টতা নেই, কলুষতা নেই, আর কাজ পেলে কি খুশিই না হয় মেয়েটা। 2 হাতে কাজ করে। ওর দিকে তাকিয়ে মুনিমের আবার মনে হলো, তুলি কেন বেনুর মতো হলো না? বেনু ওর পাশে বসল, ফোলা চোখটার দিকে দৃষ্টি পড়তে বলল, লাঠির আঘাত লেগেছিল তাই না মুনিম ভাই? মুনিম সংক্ষেপে বলল, হ্যাঁ। বেনু বলল, মেডিকেলের ছেলেদের বললে ওরা সুন্দরভাবে ব্যান্ডেজ করে দেবে, বলবো ওদের? বেনুর উৎসুক চেহারা দেখে অবাক হল মুনিম। বেনু আবার বলল, বলবো?
মুনিম সংক্ষেপে ঘাড় নাড়ল। না। বেনু আর কিছু বলল না। চুপচাপ রোদে চিকচিক করা অসমতল মাঠটার দিকে চেয়ে রইল। অদূরে বসা সালমা আসাদকে জিজ্ঞেস করল, আপনি এর আগে কোনোদিন জেলে যাননি? গেছি। কবার? 3 বার। তাই নাকি? হ্যাঁ। আসাদ মৃদু হাসল, চেয়ে দেখল মাটির দিকে চোখ নামিয়ে কি যেন ভাবল সালমা। কে জানে, হয়তো গত রাতের কথা ভাবছে সে, কিংবা ভাবছে তার কারাবন্দী স্বামীর কথা। কি ভাবছে জিজ্ঞেস করতে সাহস হল না আসাদের। মাঠের ওপাশটায় এরা বসেছিল। ওপাশটায় তখন কবি রসুল একজন পুলিশ অফিসারের উপর রেগে গিয়ে বলছে, এই রোদের ভিতরে কতক্ষণ বসিয়ে রাখবেন এখানে? জেলে কি নেবেন না নাকি? নেব নেব, এত ধৈর্য হারাচ্ছেন কেন? এক্ষুনি নেব। জবাবটা তাড়াতাড়ি সেরে সেখান থেকে তাড়াতাড়ি সরে গেল পুলিশ অফিসারটা। সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল, লোকগুলোকে দেখলে যেন বমি আসে আমার। তোমরা কেমন করে যে ওদের সঙ্গে কথা বলো, বলে আবার মাটিতে থুতু ছিটাল সে। কেউ কিছু বলল না। পরপর 3-4খানা পুলিশ বোঝাই গাড়ি উত্তর থেকে দ্রুত দক্ষিণ দিকে চলে গেল। এক নজর সেদিকে তাকিয়ে দেখল বজলে, তারপর মৃদু পায়ে আবার হাঁটতে লাগল। মিরপুরে বসে 1 কাপ চা খাবে। কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে শাহানাকে একা বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল বজলে। ওকে দেখতে পেয়ে শাহানা ম্লান হাসল। চা খেতে এলেন বুঝি? বজলে ওর সামনের চেয়ারটা টেনে নিয়ে বসে বলল, হুম। আপনি খেয়েছেন? হ্যাঁ। আরেক কাপ খান আমার সঙ্গে। শাহানা হ্যাঁ না কিছু বলল না। বয় এসে দাঁড়িয়েছিল, বজলে 2 কাপ চা আনতে বলল তাকে। বয় চলে গেলে বজলে হঠাৎ প্রশ্ন করে বসল, এখন কোথায় আছেন আপনি? শাহানা সে কথার কোনো জবাব না দিয়ে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল বজলের দিকে। তারপর বলল, মাহমুদের সঙ্গে কি আপনার দেখা হয়েছিল এর মধ্যে? বজলে বলল, হ্যাঁ, সকালে ওর ওখানে গিয়েছিলাম আমি। শাহানা মাথা নিচু করে কয়েক মুহূর্ত নীরব থেকে বলল, আমি এখন সেগুন বাগানে আমার এক বান্ধবীর বাসায় আছি। ও, বজলে মৃদু স্বরে বলল। বয়ে এসে চা রেখে গেল টেবিলের উপর। পেয়ালার ভেতর 1 চামচ চিনি ঢেলে দিয়ে শাহানা বলল, ও নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথা বলেছে আপনাকে। বজলে কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে বন্ধুর পক্ষ নিয়ে বলল, না, ও কিছু বলেনি আপনার সম্পর্কে। নিশ্চয়ই বলেছে, আপনি লুকোচ্ছেন আমার কাছ থেকে। অদ্ভুতভাবে হাসল শাহানা। পেয়ালায় চা চলতে চলতে আবার বলল, জানেন, লোকটা বিয়ে করবে বলে কথা দিয়েছিল আমায়, আর এখন বলে না, আমি ওরকম কোনো কথাই দিইনি। ক্ষণকাল থেমে আবার সে, তখন কত অনুনয়, তোমার ভালোবাসা পেলে স্বর্গ মর্ত এক করে দেব, আর এখন জোচ্চোর কোথাকার। বজলে মাথা নিচু করেছিল, চোখ তুলে এবার তাকালো ওর দিকে। পরনে একখানা কলাপাতা রঙের পাতলা শাড়ি, সাদা ব্লাউজ, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছিল, চুলগুলো গোলাকার খোপা করা। তুলির চেয়ে কম সুন্দরী নয় শাহানা। চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে শাহানা আবার বলল, ও ভেতরে চিরকাল আমি করুণার ভিখিরি হয়ে থাকি। চিন্তা বটে, বলে অদ্ভুতভাবে হাসল শাহানা। তারপর চায়ের পেয়ালায় মৃদু চুমুক দিয়ে বলল, থাক ও সব কথা, আপনার কি খবর বলুন? চা খেয়ে বেরিয়ে কোথায় যাবেন? বজলে একটা সিগারেট ধরিয়ে বলল, কিছু ঠিক নেই, এমনিই একটু ঘুরে বেড়াবো। শাহানা বলল, আমার ওখানে চলুন না। বজলে শুধালো, কোথায়? সেগুন বাগানে। ওকে অবাক করে দিয়ে অপূর্ব গলায় শাহানা বলল, ওরা সবাই দেশের বাড়িতে গেছে, বাসাকা খালি। রাতের বেলা একা থাকতে বড় ভয় করবে আমার। চলুন না, আপনিও থাকবেন। শাহানার দুচোখে আশ্চর্য আমন্ত্রণ। চুল থেকে পা পর্যন্ত ওর পুরনো দেহটার দিকে এক পলক তাকালো বজলে। তুলির মনে পড়ল, ও যদি জানতে পারে? না, ও মোটেই জানতে পারবে না। সিগারেটে একটা জোর টান দিল বজলে, তারপর কাপা গলায় বলল, আচ্ছা, যাব। ওর চোখে চোখ রেখে ঠোঁটের কোণে মৃদু হাসি ছড়ালো শাহানা। মিনেভার থেকে বেরিয়ে একখানা রিকশা নিল ওরা। ওর কানের কাছে মুখ এনে বজলে কি যেন বলতে যাচ্ছিল। শাহানা বলল, তুলি গেল। তুলি? বজলে আঁতকে উঠল। কোথায় দেখলেন তাকে? শাহানা বলল, এই তো রিকশা করে গেলে ওদিকে। মুহূর্তে মুখখানা বিবর্ণ হয়ে গেল বজলের। ও কি দেখেছে আমাদের? শাহানা হেসে দিয়ে বলল, তা কেমন করে বলবো? বলে ওর হাতে একটা মৃদু চাপ দিল শাহানা। ওর হাতখানা মুঠোর মধ্যে নিয়ে নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করল বজলে। তারপর একটা সিগারেট ধরিয়ে
ফ্যাকাশে দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে রইল সে। হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুকধুক করছে। আকাশের পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে। দিনের ক্লান্তি শেষে রাত আর স্থিরতা নিয়ে আসছিল পৃথিবীর বুকে। কর্মচঞ্চল শহর রানীর মুখোমুখি দাঁড়িয়ে এই বিষণ্ণ বিকেলে হঠাৎ মৌনতায় গভীর সমুদ্রে ডুব মেরেছিল যেন। জেল গেটের সামনে বন্দি ছাত্রছাত্রীদের জড়ো করা হলো এনে। একজন নন, দুজন নন, 250-র উপর সংখ্যা ওদের। খবর পেয়ে আত্মীয় স্বজন খোঁজ নিতে এসেছেন। কার কি প্রয়োজন কাগজে টুকে নিচ্ছেন চটপট। সালমার বিছানাপত্র আর কাপড় চোপড় নিয়ে শাহেদ এসেছিল। হন্ডা আর সুটকেসটা সামনে নামিয়ে রেখে সে বলল, নে আপা, তোর জিনিসপত্রগুলো সব দেখে নে, আমাকে এক্ষুনি যেতে হবে, জলদি কর। কেন, তুই কোথায় যাবি? সালমা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল। শাহেদ বলল, বারে, তোদের যে ধরে এনেছে তার প্রতিবাদ ধর্মঘট করব না বুঝি? সালমা মনে মনে খুশি হল। বলল, দেখে, তুমি যেন দুষ্টুমি করো না, তাহলে কিন্তু খুব রাগ করব। তুই আমায় কি মনে করিস আপা, আমি দুষ্টুমি করি? শাহেদ আহত হল। এই তো এখন গিয়ে পোস্টার লিখতে বসবো, পাড়ার ছেলেদের সব বলে রেখেছি, আজ রাতের মধ্যে 200 পোস্টার লাগানো চাই। কি মনে করেছিস তুই? বলে চলে যাচ্ছিল শাহেদ। কি মনে পড়তে ফিরে এসে পকেট থেকে একখানা চিঠি বের করে এগিয়ে দিল সালমার দিকে। দিতে ভুলেই যাচ্ছিলাম, নে দুলাভাইয়ের চিঠি। হাত বাড়িয়ে চিঠিখানা নিল সালমা। আসাদ বলল, কার চিঠি? সালমা ওর দিকে না তাকিয়ে জবাব দিল, ও লিখেছে রাজশাহী জেল থেকে। আরও কি যেন বলতে যাচ্ছিল, নীলা ডাকল, সালমা এসে আমাদের নাম ডাকছে। অস্পষ্ট কণ্ঠে আসি বলে চলে গেল সালমা। গত রাতের কথা সে একেবারে ভুলে গেছে। স্বামীর চিঠিখানা কত যত্ন করে রেখেছে হাতের মধ্যে। আসাদ ভাবল, আর ভাবতে গিয়েই মনটা কেন যেন ব্যাখ্যা করে উঠল তার। শাহানাকে দেখে তেমন অবাক হয়নি। মুনিম জানত সে আসতে পারে। অবাক হলো ওর সঙ্গে তুলিকে দেখে। শাহানো বলল, তুলি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। প্রথমে কিছুক্ষণ একটা কথাও মুখ দিয়ে সরল না মুনিমের। অপ্রত্যাশিত আনন্দে বোবা হয়ে গেছে সে। তুলি এগিয়ে এসে এক মুঠো ফুল গুঁজে দিল ওর হাতের মধ্যে। কিছু বলল না, মাটিতে চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইল। মুনিম মৃদু গলায় বলল, হয়তো দীর্ঘদিন তোমার সঙ্গে দেখা হবে না তুলি। তুলি চোখ তুলে তাকালো ওর দিকে। স্বল্প অন্ধকারেও মুনিম দেখল তুলির চোখ জোড়া পানিতে ছলছল করছে। আনন্দে মনটা ভরে উঠছিল বারবার, আর সে শুধু চেয়ে চেয়ে দেখছিল তুলিকে। তুলির এমন রূপ আর কোনো দিন চোখে পড়েনি মুনিমের। আসাদ এসে ওর কাঁধের উপর একখানা হাত রাখল। তোমার বাসা থেকে কেউ আসেনি মুনিম? আম্মা এসেছিল, মুনিম জবাব দিল। কাপড় চোপড়গুলো ছুঁই দিয়ে গেছে। মা নাকি খবর শুনে কাঁদতে শুরু করেছেন। মাকে নিয়ে আমার এক জ্বালা। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মুনিম। আসাদ সরে গেল অন্যদিকে। ওর বেড আসেনি। মা যার নেই, দুনিয়াতে কেউ বুঝি নেই তার। হঠাৎ মারা মায়ের কথা মনে পড়ায় মনটা আরও খারাপ হয়ে গেল আসাদের। নাম ডেকে ডেকে তখন একজন করে ছেলে মেয়েদের ঢোকানো হচ্ছিল জেলখানার ভেতরে। নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব। একসময় বিরক্তির সাথে বললেন, ওহ, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানাতে এমনিতেই ভর্তি হয়ে আছে। ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠল, জেলখানা আরও বাড়ান সাহেব, এ তো ছোট জেলখানা হবে না। আরেকজন বলল, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল জহির রায়হানের কালজয়ী উপন্যাস আর এক ফাল্গুনের অডিও বুক। পুরো গল্প জুড়ে আমরা দেখেছি মানুষের স্বপ্ন, ভালোবাসা, সংগ্রাম, আশা, নিরাশা এবং সময়ের নির্মম বাস্তবতার এক অনন্য প্রতিচ্ছবি। একটি ভালো গল্প শেষ হয়ে যায়, কিন্তু তার অনুভূতি থেকে যায় অনেক দিন। আর এক ফাল্গুনও ঠিক তেমনই, শেষ হওয়ার পরও যা বারবার মনে ফিরে আসে। এই দীর্ঘ যাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। যদি অডিও বুকটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং বাংলা সাহিত্য ও অডিও বুকের আরও চমৎকার গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো বই, নতুন কোনো গল্প
এবং নতুন কোনো অনুভূতি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।